আমাদের এই জি, টক শোটার মূল উদ্দেশ্য হচ্ছে স্বেচ্ছাসেবক যারা আছে আমাদের এখানে মুন্সিগঞ্জে সম্পূর্ণভাবে যারা আসলে সচরাচর অ্যাক্টিভ, যারা আসলে সমাজ নিয়ে আর কি ভালো চিন্তা ভাবনা ধারা নিয়ে চলে। তো আমরা আসলে তাদেরকে বেছে বেছে এই আসলে টক শোতে আর কি ইনভাইট করি। তো আমাদের মনে হয়েছে যে আপনিও একজন সৎ ব্যক্তি, সমাজের কল্যাণের জন্য মানে সর্বক্ষণ নিয়োজিত থাকেন, সব সময় ভালো চিন্তা ভাবনা করেন কিভাবে আশেপাশের মানুষকে সাহায্য করা যায়। তো আপনার এই এই স্বেচ্ছাসেবক লাইনে আসার আগ্রহ কিভাবে জাগলো? আসলে এটা হচ্ছে 2016 সালের আপনার মে মাসের মাঝামাঝি অংশে। আমি তখন এই স্বেচ্ছাসেবী জগৎটা কি বা এই কোনো কিছু আমার আইডিয়া নেই তেমন। তো সদর হাসপাতালে গেছিলাম আপনার আমার ফ্রেন্ডের বাবাকে দেখতে। তো এখানে যাওয়ার পরে দেখলাম যে পাশের বেডে কান্নাকাটি করতেছে আপনার আত্মীয় স্বজন একটা রুগীকে নিয়ে। তো এখানে যাওয়ার পরে ভাবলাম যে তো মেহমান বা রুগী, আমরা দেখি কি সমস্যা। যাওয়ার পরে আপনার আহ জিজ্ঞেস করলাম কি সমস্যা, বলতেছে ব্লাড লাগবে 4 ব্যাগ। তখন আমার এই বিষয়ে আইডিয়া নেই যে ব্লাড লাগবে, টাকা টাকা দরকার হলে টাকা দিতাম, খাবার দরকার হলে খাবার দিতাম, কিন্তু ব্লাডটা কিভাবে এটা ইয়ে করে। তখন আমার মাথায় খেয়াল আসলো যে আমি কিছু মানুষকে ফোন করে দেখি, কল করে দেখি যে ম্যানেজ করা যায় কিনা। তো এরকম করে প্রায় 17 জনকে কল করলাম। 17 জনকে কল করার পরবর্তীতে আপনার আহ একজন, সেটা হচ্ছে আমাদের শর্মা হাউজের আমার ফ্রেন্ড হাসিব, ওর সাথে ব্লাড গ্রুপটা মিলে গেল এবং ও রাজি হয়ে গেল। তো এইভাবে আনার পরে সদর হাসপাতালে মানে ক্রস ম্যাচিং করে আপনার ব্লাড টানা নিলাম। তারপরে মাথায় একটা খেয়াল আসলো যে আহ, তার মানে কল করলেই, মানুষকে কল করলেই ব্লাডটা খুঁজে পাওয়া যায়। এই যে এই আপনার কল করতে করতে প্রায় 4 ব্যাগ ব্লাড মানে রোগীদেরকে ম্যানেজ করে দিলাম। ওই রোগীদের মুখের হাসি, তাদের মানে আকাশ সমান, আকাশ পরিমাণ দোয়া, ভালোবাসা দেখে এই থেকে অনুপ্রেরণা পেলাম যে এতটুকু কাজ করলেও মানুষ এতটা পরিমাণ খুশি হয়, এতটা পরিমাণ দোয়া দেয়। সেই থেকে আমার মানে পথযাত্রা শুরু, এবং যতটুকু পারতেছি করতেছি আর কি হয়ে যায়। মানুষের মুখের খুশিটা দেখে আসলে ওরকম একটা স্যাটিসফ্যাকশন পাওয়ার পর থেকে আপনি এই কাজে আর কি সম্পূর্ণভাবে জড়িত হয়েছেন। জি, এই জি, স্বাদটা আমি বারবার জি। নিতে চাই, মানুষের মুখের এই হাসি খুশিটা, এটা আমি বারবার দেখতে চাই, এটার স্বাদটা আমি এটা বারবার নিতে চাই। আমার মনে হয় প্রতিটা স্বেচ্ছাসেবী যারা আছে, আপনি আমি আমাদের মুন্সিগঞ্জ থেকে শুরু করে সারা বাংলাদেশে প্রতিটা স্বেচ্ছাসেবী এইটাই, জাস্ট এই মানসিক প্রশান্তিটার জন্যই হচ্ছে আমরা ক্রম মানে ক্রমাগত ভাবে দিন বা রাত, ঝড় বা বৃষ্টি উপেক্ষা করে আমরা অসহায় মানুষকে সেবা দিয়ে যাচ্ছি বা সেবা করে যাচ্ছি। আর প্রতিটা স্বেচ্ছাসেবী এটাই চাই শুধু, কারণ আমরা সবাই আল্লাহকে খুশি করার জন্য কাজ করতেছি, আর মানুষের এই দোয়া ভালোবাসাটার জন্যই কাজ করতেছি। আচ্ছা, মিঠুন ভাই, তো আমি যেটা লক্ষ্য করেছি জি, আপনাদের গ্রুপে সব সময় দেখা যায় যে এই যে রক্তের যোগানের যে বিষয়টা, এটা খুবই ভালোভাবে চলাচল হয় আপনাদের গ্রুপে। অনেক রক্তের যোগান দেওয়া হয়, আমি দেখেছি অনেকের ব্লাড ম্যানেজ করে দেওয়া হয়। তো এক্ষেত্রে কোনো এরকম কোনো কথা কখনো শুনেছেন যে এগুলা ম্যানেজ করে দিয়ে কি হইব, কেন মানুষের ফোন দেওয়া তুই রক্ত যোগান দেয় আর একজন কি লাভ পাস, কোন কয় টাকা বেতন দেয় বা কত টাকা বাস, এরকম এরকম কোনো কটু কথা কেউ বলে মানে শুনতে হয়েছে? জি, 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 অবশ্যই, অবশ্যই ভাইজান। আমার এই এত বছর ধরে এই পথ চলায় সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে আপনার এরকম কিছু কথা শুনতে হয়েছে আমাকে, যে রক্তের দালাল, রক্ত বিক্রি করে খাস, কত আচ্ছা, টাকা ইনকাম হয় বা কত টাকা আমরা পাচ্ছি, এত রাত্রে রাত 3টা বাজে তোরা চলে যাস হাসপাতাল গুলাতে, তো কত টাকা পাস। তো আসলে মানে অনেক কষ্ট লাগতো বিষয়টা, কিন্তু তাদেরকে কখনো ওরকম ভাবে জবাব দেওয়া হয় নাই। শুধু চিন্তা করতাম যে একদিন তারা আমাদের কাছে আসুক, ব্লাড প্রয়োজন হোক, আসুক আমাদের কাছে, তারপর তারা নিজেই জবাব পেয়ে যাবে, নিজে থেকে জবাবটা পেয়ে যাবে যে আসলে আমরা আহ ওইখান থেকে কোনো আমাদের উপার্জন হচ্ছে নাকি বা কোনো স্বার্থ হ্যাঁ, হাসিল হচ্ছে নাকি। তো যখন তাদের নিজস্ব আত্মীয় স্বজনের ব্লাডটা প্রয়োজন হবে, তখনই তারা বুঝতে পারবে আসলে এটা আমরা কি হয়েছে, করি না করি। এটা হয়েছে ভাইজান আপনার আমি যখন নাকি প্রায় 1.5 বছর যাবত আহ মোটামুটি অনেকটাই ব্লাড ম্যানেজ করছি, তারপর হচ্ছে নতুন ডোনার আপনার রক্তদাতা তৈরির ক্ষেত্রে আমি অনেকটাই সোচ্চার ছিলাম। তো
তো এর মধ্যে যখন নাকি এইসব কথা আমি শুনতাম, তখন ওইটাই বলতাম যে একদিন তারা আমাদের কাছে আসবে। তো আমরা মন ছোট করতাম না। তাদের এই মানে সমালোচনা আমাদের অনুপ্রেরণার কারণ হইতো, আমরা উপভোগ করতাম যে তারা আমাদের নিয়ে কটু কথা বলতেছে। আর এইটাই আমরা শক্তি, আমাদের শক্তি হিসাবে আমরা সামনে আগায় নিতাম। যেমন ধরেন আপনার এরকম একজন আমাকে এরকম একটা কটু কথা বলছিল যে আমাদের এই এলাকার, দুঃখ হলো মানে সত্য যে এভাবে বলছে যে রক্তের দালাল। তো প্রায় 3 মাস পরবর্তীতে তারই মেয়ের যখন রক্ত লাগছে, আমাকে প্রথম কল করছে। এবং আমি, সে আমাকে কটু কথা শুনাইছে, এটা আমি কিন্তু মনে ধরে রাখি নাই। আমি ইমিডিয়েটলি মানে যতটুকু আমার সম্ভব হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব হয়েছে, আমি ব্লাড ম্যানেজ করে তারপর আমি আপনার চলে যাই ইয়ার ক্লিনিকে। যখন ব্লাড টানানো হয় এবং তার মেয়ে সুস্থ হয়, তখন সে এসে আমার জড়াই ধইরা মানে আমার কাছে ক্ষমা চাইছে যে আমি বুঝতে পারি নাই তোরা এত ভালো কাজ করতেছ। আর আমি যদি এই সমস্যার মধ্যে না পড়তাম, কখনো বুঝতে পারতাম না, রিয়েলাইজ করতে পারতাম না যে আসলে এটার জন্য মানুষ এতটা ভোগান্তির মধ্যে পড়ে। তো এটাই ভাইজান, মানে আপনার অনেক অনেক কথা বলবে, আবার অনেকে আকাশ সমান আকাশ পরিমাণ দোয়া দিবে আপনাকে। এটাই, মানে কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, কেউ ভালোবাসা দিবে, কেউ কটু কথা শোনাবে। না, আমরা স্বেচ্ছাসেবী যারা আছি, আমরা কখনো কারো কথায় বা কারো বাধাতে আমরা পিছু হাঁটবো না। ইনশাল্লাহ আমরা আমাদের মতো আগায় যাব। আমরা আমাদের মতো আগায় যাব, আমরা আমাদের মতো মানুষদের সেবা দিয়ে যাব। এই দৃঢ় বিশ্বাস এবং দুর্বার গতিটা আপনার মনের মধ্যে থাকলে অবশ্যই আপনার মানে এই কটু কথা আপনার গায়ে মাখবে না। তো আপনি যখন বাংলাদেশে ছিলেন, তো ওই মুহূর্তে আমি হ্যাঁ, দেখছিলাম যে একটি লাইভ আমি দেখতে পেয়েছিলাম আপনাদের মাধ্যমে, একটি লাইভ করা হয়েছিল হয়তোবা নিউজ 71 ডট টিভিতে। হ্যাঁ, ওইটা হচ্ছে তো একটা ই স্বেচ্ছাসেবক দিবস হয়েছিল, উপলক্ষে। হ্যাঁ, স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে হয়তো একটা লাইভ হয়েছিল, সেখানে আপনিও ছিলেন। ওইখানে প্রধান অতিথি সম্ভবত আহ নারী কাউন্সিলর নার্গিস ম্যাডাম ছিলেন। তো উনি একটা কথা হ্যাঁ, বলেছিলেন যে একটা মানুষ যদি কাউকে উপকার করে, উপকার করার পরে যেই ভালো লাগাটা কাজ করে, ও যদি আসলে প্রকৃতপক্ষে ওই ফিলিংসটা পায়, তো আসলে বারে বারে এই সারটা নেওয়ার চেষ্টা করবো আর ভালো কাজে জড়িত হবে। হ্যাঁ, অবশ্যই এরকম অবশ্যই একটা কথা বলেছিলেন। হ্যাঁ। তো আসলে স্বেচ্ছাসেবক অবশ্যই। দিয়ে যাওয়া পাওয়া ওটাই আসলে, এই যে মানুষের যখন উপকার করি তখন তাদের মুখ থেকে যে একটা হাসি বের হয়, তো ওইটাই দেখলে আর কি সব কষ্ট দূর হয়ে আছে। আমার এখনো মনে আছে, আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম এই বিয়াবাড়ি ব্রিজের এদিকে, এখন এখন আপাতত ব্রিজ নাই, এখন তো মেইন রোড। তো একটা বৃদ্ধ লোক মসজিদের এই পার থেকে ওই পারে আর কি 10 খানি রাস্তার এদিকে, মানে এই পার থেকে ওই পার যাইবে, যাবে আর কি। তো লাঠি নিয়ে আর কি দাঁড়ায় আছে, মানে ওনারা অত গতি নেয় যে একটা গাড়ি দাঁড় করে হোক যেভাবে হোক গাড়ির আগে পার করতে পারবে, ঠিক আছে। তো আমি জিনিসটা বুঝছি। তো আমার আবার ইশারা দিছে যে, বাবা একটু চলো। আমি গেছি, তো আমি যখন ওনার হাতে হাতে মানে হাত রাখছে, ঠিক আছে, উনি ওনার না যখন পার হইতেছিলাম, উনি এত শক্ত করে আমার হাতটা ধরছে, বৃদ্ধ লোক তো, এরকম করে ধরে রাখছে, হ্যাঁ, মানে ছাড়লে যেমন হ্যাঁ কোথাও পড়ে যাবো এরকম একটা অবস্থা। আমি যখন হাঁটতেছিল দেখতেছি উনি বারবার ডানে বামে তাকাইতেছে, মানে দাঁড়িয়েছে নাকি উড়ে উড়ে দিব নাকি, এরকম একটা ভয়। তো যখন ওই রাস্তাটা পার হয়েছি, তখন তো আইসা করতে আমি, তারপরে আমি পিছনে তাকালাম, দেখি উনি তাকে একটা হাসি দিছে। হাসিটার দাম ছিল কোটি টাকা, কোটি টাকা, বুঝছেন। তো এটাই ওই এটাই হাসিটা ভাই। আমার কাছে ওনার আপনার ওনার রাস্তা পার করে দেওয়ার পাওনা, মানে পেমেন্ট যেটা বলে, ওইটা আমার কাছে ওইটা পেমেন্ট ছিল ওনার হাসিটা, ঠিক আছে। আপনি ভাইজান ধরেন এই বিষয়টা আমরা অন্যভাবে ডিভাইডেড করলে হচ্ছে আপনার, যখন আমরা ক্লিনিক বা হাসপাতালে যাই ডোনার নিয়ে, তো একটা ডোনারকে যখন নাকি আমরা 30 থেকে 35টা কল 50টা কল করে একটা ডোনার ম্যানেজ করে আমরা যখন নিয়ে গেলাম ক্লিনিকে বা হাসপাতালে, তখন দেখা গেছে কি যে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আপনার লাগে প্রসেসিংটা, ক্রস ম্যাচ, তারপর হচ্ছে আপনার ব্লাড টানানো, সবকিছু মিলে আপনার 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায়। তো ওই ডোনারটাকে নিয়ে আমরা যখন বসে থাকি ক্লিনিকে, একেবারে ডেলিভারি হচ্ছে, ডেলিভারি হওয়ার পরবর্তীতে আপনার ব্লাড ক্রস ম্যাচিং করলো, ক্রস ম্যাচিং করার পরে ব্লাডটা টানতেছে, সবকিছু করার পরে দেখা গেছে যে ডোনারকে যে বিদায় দিবে, রক্তদাতাকে যে ধন্যবাদ জানাবে বা বিদায় দিবে, এই সময়টুকু অনেকে পায় না। না আবার না, এটা অনেকে পাওয়া না, অনেকে যখন ওই ব্লাড চলে যায় ব্যাগটা আসলে। হাতে নিয়ে, মানে আমি যদি এভাবে দেখাই আপনাকে, এইভাবে বাচ্চাদের যেভাবে কোলে নেয় না, অনেকে আছে এইভাবে আপনার এই বাচ্চাকে কোলে নিছে এরকম লাগে যে ব্লাড ব্যাগটা এভাবে নিয়ে চোখের পানি ছাইড়া দেয় এবং বাবা সোনা বলে মাথায় হাত বুলাই দেয় এবং দোয়া করে দেয়।
তখন আমরাও মানে আমাদের চোখ দিয়ে মানে পানি বের হয়ে যায় যে আসলে এইসব মানুষদের জন্য আমাদের আরো আমরা শক্তি পাই সামনে আগায় যাওয়ার, যে আমরা আরো মানুষকে সেবা দিব, আরো দোয়া করাবো। এবং আমাদের এটাই তো বড় পাওয়াটা, প্রতিটা স্বেচ্ছাসেবীর এটাই পাওয়া আমি মনে করি, যে একটা মানুষের দোয়া। আপনি ভাই সবকিছু ফালায় রেখে যাবেন এই দুনিয়ার মধ্যে, কিন্তু দোয়াটা আপনার সাথে যাবে। এটা এটা আপনাকে হাসরের ময়দান পর্যন্ত, এবং আপনাকে আপনার আমল নামায় এটা অনেক ইয়ে হবে। এটা মানে কেউ নিতে পারবে না, কারো এই সম্মানটা, এই ভালোবাসাটা, এই দোয়াটা মানে কেউ নিতে পারবে না। এটার জন্য আমরা কাজ করে যাচ্ছি ভাই, বুঝছেন? আপনি এই স্বেচ্ছাসেবক হিসেবে, মানে এই লাইনটাতে, এই প্ল্যাটফর্মে কতদিন কেমন আছেন সমাজসেবক হিসেবে কাজটা দেখছেন? আমি তো 2016 মের মাঝামাঝিতে আমার আবির্ভাব, মানে স্বেচ্ছাসেবী জগতে আমার আমি পথ চলা শুরু করলাম। এখন ওই হিসাবে কাউন্ট করলে আপনার তো প্রায় 8 বছর রানিং, বা 8 বছর প্লাস হবে সামথিং। তো এর মধ্যে মানে কতটুকু করতে পারছি জানি না, কিন্তু সর্বাত্মক চেষ্টা করছি সবসময় যে মানুষের পাশে থাকার। আপনার করোনার সময় যখন নাকি আপনার গ্যাস সিলিন্ডার নিয়ে আমরা কাজ করলাম নাগরিক নিঃশ্বাস থেকে, আমাদের যে ইয়েটা ছিল আপনার, ওই তখন অনেক মানে অনেকে ভয় পাইছে। আমি আরো কিভাবে শক্তি পাই, কিভাবে আগায় যাওয়ার শক্তি সঞ্চয় করি, সেটা হচ্ছে আপনার যখন দেখি অনেকে পিছু হইতে গেছে একটা মানুষের বিপদ দেখে, তখনই আমরা আরো অনুপ্রেরণা পাই ওই মানুষটা পাশে দাঁড়ানোর। আপনার করোনাকালীন সময় যখন নাকি বাবার সামনে ছেলে যাচ্ছে না, ছেলের সামনে বাবা যাচ্ছে না, সেখানে আমরা কিন্তু নাগরিক নিঃশ্বাস টিম, ইমার্জেন্সি যে রেসপন্স টিমটা ছিল, আমরা সবাই ওই করোনা রোগীদের ধারে ধারে গিয়ে আমরা সেবা দিছি, অক্সিজেন সেবা দিছি। তো সবসময় এটাই ভাই, মানে এই শুরু হওয়ার পর থেকে কতটুকু করছি জানি না, কিন্তু যতদিন বাঁচবো ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে একটাই দোয়া করি যে যতদিন বাঁচবো, অল্প হোক বেশি হোক, আমি যেন আমার মন মানসিকতাটা যেন এই মানবিক কাজের মধ্যে এবং এই স্বেচ্ছাসেবী কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে, কখনো যেন চেঞ্জ না হয়। তো এটার জন্য সবাই দোয়া করবেন, বা আপনিও দোয়া করবেন শারীরের ভাই। আচ্ছা ভাইয়া, বিষয়টা হচ্ছে যে আপনি বললেন যে 2016 তে আপনার প্রথম এই স্বেচ্ছাসেবক হিসেবে যাত্রা শুরু হয়, সমাজসেবক হিসেবে। তো জি জি। আপনার সংগঠনটা প্রতিষ্ঠা কত সালে হয়েছিল? আমাদের সংগঠন হচ্ছে আপনার নভেম্বর মাসের 7 তারিখে 2020 সালে আমাদের তো পথ চলা শুরু হয় তখন মুন্সিগঞ্জ সেবা কেন্দ্রের। প্রথম স্তরে আপনি প্রথম হয়তোবা ইন্ডিভিজুয়ালি ফ্রেন্ডের সাথেই কথাবার্তার মাধ্যমে রক্তের যোগান দিতেন। তারপরে এটা সাংগঠনিক রূপ হ্যাঁ হ্যাঁ। ধারণ করলো কিভাবে? এটা সংগঠনের রূপ ধারণ করার এটা যাত্রাটা কিভাবে ছিল? এটা হচ্ছে আপনার, এটা যখন নাকি আমি একা ব্লাড ম্যানেজ করতেছিলাম, প্লাস হচ্ছে ব্লাড ম্যানেজ করার পরবর্তীতে দেখলাম যে আমাদের আশেপাশে অনেক সমস্যা, আপনার অনেক মানুষ না খেয়ে আছে, অনেক পথ শিশু আছে। তো আমি চিন্তা করলাম, আর তখন আমার চাকরি বা আমি তখন মানে আমাদের পরিবার বা ওরকম একটা ইয়ে নেই, স্ট্যান্ডার্ড না যে আমাদের টাকা পয়সা আছে বা ওরকম ভালো একটা ব্যবসা কিছু আছে। তো তখন চিন্তা করলাম যে আমার পক্ষে, একার পক্ষে তো একটা মানুষকে হয়তো বা সাহায্য করা সম্ভব, দুইটা মানুষকে সাহায্য করা সম্ভব, তো এতগুলা মানুষ তাদেরকে কিভাবে সাহায্য করা যায়। এই জিনিসটা যখন চিন্তা ভাবনা আসলো, তখনই আমি আমাদের এই প্ল্যাটফর্মটা নিয়ে ভাবলাম, মুন্সিগঞ্জ সেবা কেন্দ্র নিয়ে ভাবলাম যে একটা গ্রুপ খুলে এখানে যদি আমাদের 10টা স্বেচ্ছাসেবী থাকে, তাহলে 10 জনে একজন করে দিলে 10 জন মানুষকে আমরা সাহায্য করতে পারবো। এই চিন্তাধারা নিয়ে যখন আপনার মাথায় আসলো, তখনই হচ্ছে মুন্সিগঞ্জ সেবা কেন্দ্র আমরা মানে শুরু করলাম। এবং সেই 20 সাল থেকে আমাদের কিছু স্বেচ্ছাসেবী, আমি বলবো খুবই মানে ত্যাগী স্বেচ্ছাসেবী, আমাদের প্রতিটা স্বেচ্ছাসেবী, ওরা হচ্ছে আপনার খুবই দুর্বার, ওদের মনোমানসিকতা খুবই মানে চমৎকার এবং অনেক স্ট্রং, যার কারণে 20 সাল থেকে এখন পর্যন্ত আমরা এই মানুষকে সেবা দিয়ে যেতে পারতেছি আর কি, কন্টিনিউ ভাবে। তো আমার প্রতিটা স্বেচ্ছাসেবী হচ্ছে অনেক কষ্ট করে যাচ্ছে, এবং প্রতিটা মুহূর্তে তারা সবসময় চেষ্টা করে যায় যে কিভাবে মানুষকে সাহায্য করা যাবে। তাদের এই ত্যাগে এবং এই কষ্টের পরিশ্রমের, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মুন্সিগঞ্জ সেবা কেন্দ্র আজকে এখনো দাঁড়ায় আছে মাথা উঁচু করে।
হ্যাঁ, প্রায় আপনাদের পাবলিক গ্রুপে প্রায় 12,000-এর মতো মেম্বার আছেন, যারা রক্ত যোগান দেওয়ার মাধ্যমে জি। তো আপনি আপনার সংগঠনকে খুব ভালোবাসেন। আমি এই জিনিসটা হয়তো বা বুঝতে পারলাম আপনার ব্যাকগ্রাউন্ডে ওইটার ছবি, ঠিক আছে? ওটা দেখলাম ব্যাকগ্রাউন্ডে আছে। আপনি হ্যাঁ, অনেক ভালোভাবে আমার মুভি ব্যাকগ্রাউন্ড করেছেন। ভাই, আপনি প্রবাসে থাকার আমার পরেও ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি প্রবাসে থাকার পরেও ওইখানেও আপনি রুমের মধ্যে এই জিনিসটা স্টিকার স্টিকার হিসেবে লাগিয়ে রাখছেন, ঠিক আছে? জিনিসটা খুবই ভালো, ভালো লাগলো দেখে। না, আপনি আপনার আসলে আপনার ওই লোগোটা দেখলে মনে হয় যে আপনি আপনার অফিসে আছেন, এরকম একটা ফিল হয়তো বা আসে নাকি? আমি আমার বেডের পিছনে আর কি, আমার দেয়ালের মধ্যে আহ, আসলে এরকম ইয়ে করছি। এখানে আরো অনেক আমি নিজে আর্ট করছি আর কি। হ্যাঁ, মাঝে মধ্যে যখন নাকি একবার খারাপ লাগে, ভালো লাগতেছে না, মানে দেশে চলে যাওয়ার ইচ্ছা হইতেছে, তখনই আর্ট করতে বসে যাই, লেখালেখি করি, টুকিটাকি আর্ট করি, মানে যাতে মনটা ওইখানে আর মানে কষ্ট না, ছটফট না করে, এই আর কি হয়ে যায়। আর প্রবাসে আসার পরে আমার সবচেয়ে যে বড় কষ্টটা, সেটাই হচ্ছে যে আমি বাংলাদেশে থাকলে আহ যে বন্যা হইলো বা যে কার্যক্রম গুলো হচ্ছে, রিসেন্ট বন্যা হইলো, অনেক কিছুই আমাদের মানবিক কার্যক্রম হয়েছে, যেটা আমি সরাসরি ভাবে আপনাদের সাথে রাজপথে নেই বা কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করতে পারলাম না। এইটাই আমার সবচেয়ে কষ্টের কারণ। যে টাকা পয়সা কিন্তু ভাই কিছু না, মানে এটা কিছু না আমার কাছে। আমি এখন মনে করি প্রতিটা প্রবাসী এটাই মনে করে যে টাকা পয়সা কিছু না, নিজের দেশে মাতৃভূমিতে ডাল ভাত খায়া থাকলেও এটা অনেক প্রশান্তি, বুঝছেন? অনেক। আপনাদের সংগঠনে আমি দেখলাম যে কিছু মেয়ের সদস্য আছে, তাদেরকে প্রায় দেখা যায় মানে ওরা খুব অ্যাক্টিভ, ঠিক আছে, আর খুব মনোযোগ সহকারে কাজ করে। আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে যে আপনাদের প্ল্যাটফর্মে মেয়েগুলোও খুব অ্যাক্টিভ। অন্যান্য প্ল্যাটফর্মে দেখা যায় না অতটা, যে ও অত পরিশ্রমী না, হয়তো বা যে কোথাও দাঁড়া থাকে কর্নারে বা একটু কথা বলে বা টুকিটাকি কাজ করে, কিন্তু মিটিং অ্যাটেন্ড করে, কিন্তু ওরকম ভাবে ছেলেদের মতো পরিশ্রম করে এরকম আমি খুব কমই দেখছি। যে ওর ছেলেরাও কাজ করতেছে, ও কাজ করতেছে, ঠিক আছে? এবং এই শরবতের একটা ইভেন্ট গেল সম্ভবত গরমের সময়, দেখলাম যে ছেলেরা যেরকম কাজ করতেছে, জি, জি। মেয়েরাও অনেক কাজ করতেছে। হ্যাঁ, তো জিনিসটা খুবই ভালো হ্যাঁ, লাগছে যে এটাই না, আপনাদের সংগঠনে খুব ডেডিকেশন সহকারে কর্মীরা কাজ করে। এটাই হচ্ছে ভাইজান আমাদের সবচেয়ে বড় শক্তি, মনসন সেবা কেন্দ্রের। আমি আমি প্রতিষ্ঠাতা। আমি আজকে যে আপনার মাধ্যমে বা আমি লাইভে হোক বা যে যারা দেখবে পরবর্তীতে আমাদের, আমি সবার উদ্দেশ্যে এটা বলবো যে আমি আদনান সাদিক মিথুন প্রতিষ্ঠাতা হতে পারি মুনশন সেবা কেন্দ্রের, কিন্তু এই গ্রুপটাকে এই পর্যন্ত টাইম না আনার পিছনে, মানে ক্যারি করার পিছনে, এই আমার প্রতিটা স্বেচ্ছাসেবীর অক্লান্ত পরিশ্রম এবং ওদের আহ তত্ত্বাবধানে, ওদের কল্যাণে আমরা এই এ পর্যন্ত আসছি। আমি মানে ওদের যত দেখি তত মুগ্ধ হয়ে যাই। এই যে আপনি যে মেয়ের কথা বললেন, আমাদের প্রতিটা মেয়েদের বাসা থেকে ওরকম ভাবে আল্লাহর রহমতে মানে তারা সাপোর্ট করতেছে, এবং তারও আমাদের সাথে যুক্ত হচ্ছে। প্রতিটা মেয়ের যে সৌদ্রীয় মা আছে বা বাবা আছে, তারা দেখা গেছে আমাদের সাথে ইভেন্টে, আপনি হয়তো ফলো করছেন যে সর্বত ইভেন্টে কিন্তু আমাদের 3 জন গার্জেন ছিল, মানে আমাদের স্বেচ্ছাসেবীদের 3 জন গার্জেন লেভেল ছিল, তারাও আমাদের সাথে স্বেচ্ছায় কাজ করছে। এবং আমরা মানে সবসময় ওদেরকে ওই স্পেসটা দেই যে ওরা সেফলি কাজ করবে, এবং আমরা ওইটা নিশ্চিত করেই তারপর হচ্ছে আগে যাচ্ছি আর কি। আপনাদের প্রতিটা প্ল্যাটফর্মে আলাদা একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, মেইন প্রপার্টির একটা। তো আপনাদের সংগঠনে কি এরকম কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে যে মূলত আপনাদের মূল টার্গেট ওইটা, মানে ওইটার উপর ভিত্তি করে চলে? এটা কি রক্তের যোগানই জাস্ট, নাকি অন্য কিছু, অন্য কোনো লক্ষ্য, মানে যে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য যে আপনারা আসলে মূল লক্ষ্য এটা, কিন্তু এটার পাশাপাশি আপনারা অন্য কার্যক্রম করেন? এটা কি ব্লাড ম্যানেজমেন্ট নাকি? আমাদের মূল প্রধান কার্যক্রম ছিল হচ্ছে আপনার ব্লাড ম্যানেজ করা। তার পরবর্তী থেকে আমরা ক্রমাগত ভাবে যথাক্রমে আমরা হচ্ছে আপনার শীতে শীতে ইভেন্ট করতেছি। আপনার শীতে আমরা 2টা ইভেন্ট করতেছি, যেটা আমি এটা আমি যতটুকু দেখছি যে বাংলাদেশে অন্য কোথাও এই ইভেন্টটা হয় না। আর মনসুন সেবা কিন্তু সবসময় ব্যতিক্রম বা এই ব্যতিক্রম ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করি, যেটা হচ্ছে শীতে আপনি আমি পিঠা খাচ্ছি, আমাদের পরিবার পিঠা খাচ্ছে, পিঠা পুলির স্বাদ নিতেছে, কিন্তু অনেক দিনমজুর যারা আছে, রিক্সা চালক, পথ শিশু, তারা কিন্তু শীতের পিঠার স্বাদটা পায় না। তো আমরা 4টা আইটেমের পিঠা নিয়ে আমরা প্রায় 250 থেকে 300 রিক্সা চালক, পথ শিশুদের নিয়ে আমরা এই ইভেন্টটা করি, শীতের পিঠা বিতরণ ইভেন্ট।
আবার শীতে দেখা গেছে আমরা কম্বল বিতরণ ইভেন্ট করতেছি। তারপর যথাক্রমে আপনার রোজার মধ্যে আপনি হয়তো বা দেখছেন আমাদের এই যে রিসেন্ট যে ইভেন্টটা গেছে রোজার, গত রোজার, সেটা হচ্ছে আমরা 5 টাকা ইফতার বাজার দিয়েছি। প্রায় 8 থেকে 9টা আইটেম 5 টাকা ইফতার বাজার দিয়েছি। তারপর আপনার ঈদের মধ্যে আমরা ঈদ বাজার দিচ্ছি, সেমাই, চিনি, পোলার চাল, এইসব সহ। আবার হচ্ছে বাচ্চাদের জন্য আলাদা আমাদের আরেকটা ইভেন্ট হয়, সেটা হচ্ছে আপনার বাচ্চাদের নতুন জামা, ঈদের নতুন জামা, যারা পথ শিশু আছে বা এতিম, তাদেরকে আমরা আবার ঈদের নতুন জামা দিতেছি। এইভাবে হচ্ছে আমরা প্রতিটা ইভেন্ট, এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস, মানে সবসময় ধারাবাহিক। আর যেটা হচ্ছে আহ প্রাকৃতিক দুর্যোগের উপরে আমাদের ডিপেন্ড করে, যেমন ধরেন এই যে গরম, অতিরিক্ত গরমের কালে কিন্তু আমরা শরবত বিতরণ ইভেন্ট করছি। এবং আপনার এই বন্যার সময় আমাদের মুন্সিগঞ্জ সেবা কেন্দ্র, অন্যান্য সংগঠন, অনেক সংগঠনই কিন্তু বন্যার মধ্যে আগে আসছে। এবং মুন্সিগঞ্জের শুধু সংগঠন না, আপনার ছাত্র জনতা প্লাস আম জনতা যারা আছে এবং বিত্তবান ব্যক্তি যারা আছে, অনেকেই কিন্তু এই বন্যা ইভেন্টে কাজ করছে। তো আমরাও মুন্সিগঞ্জ সেবা কেন্দ্র থেকে আমরা একটা ব্যতিক্রম ইভেন্ট করছি, সেটা হচ্ছে আপনার সবাই হচ্ছে যেহেতু ত্রাণ নিয়ে যাচ্ছিল, ত্রাণ কিন্তু ওভারলোড হয়ে গেছিল। মানে আমাদের খবর আসতেছিল ত্রাণ যথাক্রমে অনেক বেশি হয়ে গেছে। তো এই কারণে আমরা চিন্তা করছি যে ত্রাণ যেহেতু বেশি হয়ে গেছে, তো আমরা কি করতে পারি। তখন আমাদের সেবা কেন্দ্রে আমরা মিটিং এর মাধ্যমে, সবার মতামতের মাধ্যমে আমরা এই জিনিসটা একটা বের করলাম যে বন্যার পানি নেমে যাওয়ার পরে কিন্তু পানিবাহিত রোগ, অনেক ধরনের রোগ দেখা দেয় সবার মাঝে। বেসিক্যালি হচ্ছে বাচ্চাদের মাঝে বা যারা গর্ভবতী যে মায়েরা আছে, তাদের অনেক সমস্যা দেখা দেয়। তো আমরা সেজন্য চিন্তা করলাম যে তাহলে আমরা পুরোপুরি ভাবে ডাক্তার যারা আছে মেডিকেল ক্যাম্প করব। তো আমরা যথাক্রমে ঢাকা থেকে 4জন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এবং শিশু বিশেষজ্ঞ ডাক্তার, গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আমরা নিয়ে প্রায় নোয়াখালী ছাগলনাইয়া, ফেনী ছাগলনাইয়া ইউনিয়নে আমরা হচ্ছে এই মেডিকেল ক্যাম্পটা করছি। ওখানে প্রায় আমরা 5 থেকে 600 মানুষকে, শিশু, নারী, শিশু সবাইকে আমরা সেবাটা দিছি। তো এটা হচ্ছে সবকিছুই সম্ভব হয়েছে আমাদের প্রতিটা স্বেচ্ছাসেবীর অক্লান্ত পরিশ্রম। তারা প্রতিটা দুয়ারে দুয়ারে গিয়ে টাকা কালেকশন করেছে এবং মানে অনেক কষ্ট করছে। তো আপনি যে প্রশ্নটা করছেন যে আমাদের সীমাবদ্ধতা, এটাতে না আমরা হচ্ছে এগুলো তো আমরা ধারাবাহিক করবই, পাশাপাশি হচ্ছে আমাদের মধ্যে এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা সবাই, বা আমাদের মধ্যে এই চর্চাটা হচ্ছে যে সমাজে যে কোনো সমস্যা হবে, সেখানে যদি মানবিক কোনো কাজের অংশ থাকে, আমরা তাহলে সেই অংশে মানে অংশগ্রহণ করব। অংশগ্রহণ করবেন? প্রতিটা ধাপে, সেটা যেই ধাপে হোক, যেখানে আমাদের প্রয়োজন হবে একটা স্বেচ্ছাসেবীর হস্তক্ষেপ এবং একটা মানবিক ডাক পড়বে, আমরা সেখানেই চলে যাব, সেখানে অংশগ্রহণ করব। আর আমাদের প্রধান যে লক্ষ্য, সেটা হচ্ছে এই বাংলাদেশ না, তত পুরো বিশ্ব থেকে আমরা রক্তের চাহিদাটা, যে অভাবটা, সেটা পূরণ করব। আমাদের আর কেউ কল না করুক রক্তের জন্য, কেউ কান্না জড়িত কণ্ঠে কল করে না বলুক যে আমার মায়ের রক্ত লাগবে, আমার বোনের রক্ত লাগবে। এটা যেন কেউ না বলে, কারো যেন রক্তের প্রয়োজন না হয়, এটাই আমাদের মানে প্রধান লক্ষ্য। আম, প্রতিটা স্বেচ্ছাসেবকের জীবনে একবার হলেও এরকম ঘটনা হয়েছে, বা এরকম পরিস্থিতি পরিস্থিতির সামনে উনি অবশ্যই পড়েছেন, যে কোনো মুমূর্ষু রোগীর জন্য হোক বা বন্যার্থদের জন্য হোক, তাদের ডোনেশন বক্স হাতে নিতে একটু বেশি। তো ওই ক্ষেত্রে আপনার তো সম্ভবত ডোনেশন বক্স অবশ্যই কোনো না কোনো কারণে হাতে নেওয়া হয়েছে। তো যখন আপনি এই ডোনেশন বক্স নিয়ে রাস্তা থেকে, সাধারণ জনগণের কাছ থেকে হোক বা স্কুল কলেজের কাছ থেকে হোক, স্কুল কলেজে যেয়ে হোক, ছাত্রছাত্রীদের কাছ থেকে হোক, যে আপনি যখন ডোনেশন কালেক্ট করার জন্য আর কি বের হয়েছেন, তখন ওই মুহূর্তে যখন অনেকে কিন্তু এরকম দেখা যায় যে রাস্তার থেকে ব্যাড কমেন্টস করে, যে টাকা হবে না, খেয়ে ফেলবো, বা আত্মীয় স্বজন যখন দেখে তারা এইগুলো দেন, উল্টো পাল্টা কথা বলে, তো তখন আপনার কিরকম লাগে? আহ, আসলে প্রশ্ন যেটা করছেন সেটা মানে খুবই কষ্টকর, একটা একটা স্বেচ্ছাসেবীর জন্য খুবই কষ্টকর একটা বিষয়। তো আমি হচ্ছে, আপনি হয়তো বা জানেন, আমি 1 বছর আগে ছুটিতে গিয়েছিলাম। আমার বাসে পারিবারিক সমস্যা, মানে মেয়েটা অসুস্থ ছিল, সে পারপাসে। তো ছুটিতে যাওয়ার পরে আমাদের একটা মশিউর নামে একটা বাচ্চার সাহায্যের জন্য কিন্তু কিন্তু 7টা সংগঠন
আপনার আমাদের মুক্তাপুর যে ইয়াতে আপনার টাকা তুলছিল, ঠিক আছে? তো ওইখানে হচ্ছে আমি আর আমার বড় মেয়ে যুক্ত হয়েছিলাম এই বক্স হাতে নিয়ে টাকা কালেকশন। আমার বড় মেয়ে সাবেকুন নাহার মরিয়মও আমার সাথে গিয়েছিল। তো দেখা গেছে আপনার যখন নাকি আমরা এই টাকা চাচ্ছি, যখন বলতেছি যে বাচ্চাটা অসুস্থ, একটু সাহায্য করেন, আহ বাচ্চাটার জন্য একটা সুচিকিৎসা হয়, অনেকে 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 50 টাকা, যে যেমন পারছে দিছে। ওইটা আপনার প্রশ্নের আগে আমি এটা বলে নেই যে ভাই, মানে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে কি, আমাদের দানের পুরা অংশটা আমরা দেখলাম যে একটা রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, তাদের দানের সংখ্যা বেশি। কিন্তু প্রাইভেট কারে করে যাচ্ছে, তারা জানালাটা খোলে নাই। তাদেরকে অনেকবার বলা হয়েছে, তারা জানালাটা খুলে দেখে নাই বা শুনতে চেষ্টা করে নাই আমাদের কথাটা। কিন্তু একটা ভ্যান চালক, সে লুঙ্গি থেকে ভিজা, ঘামে ভিজা 10 টাকা নোট সে ওই বক্সের মধ্যে দিয়ে দিছে। মানে আমি সম্মান জানাই এইসব মানুষদের, তাদের হয়তো বা আল্লাহ কোনো মানে বড় কিছু দেয় নাই, টাকা পয়সা বা, কিন্তু যে বড় একটা মন দিছে, এটার জন্য তাদেরকে আমি অনেকটাই শ্রদ্ধা জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আর বাইরের থেকে অনেক, মানে অনেক বাজে বাজে কমেন্ট আসে। ধরেন বেসিক্যালি যখন নাকি আমরা মেয়েরা একসাথে বের হইতেছে, ছেলে মেয়েরা টাকা তুলতে, তখন হচ্ছে কি আপনার অনেকে এইভাবে বলে ওঠে যে একটা মেয়ে হইয়া ছেলেদের সাথে মানে রং তামাশা করতেছে। আমি মানে না বলে বুঝবেন না হয়তো বা, সেজন্য বললাম। এভাবে অনেকে বলে যে ছেলে মেয়েরা এগুলা কিভাবে অবাধ্যভাবে ঘোরাফেরা করতেছে বা এই সেই। তখন হচ্ছে আমরা তাদেরকে একটা সুন্দরভাবে এটাই বলি যে দেখেন, ভালো কাজে সমালোচনা না করে আমাদের সাথে আসেন। আপনি দেখেন এটা যে মানসিক প্রশান্তিটা, সেটা আপনি গ্রহণ করেন, একটা মানুষকে সাহায্য করেন। তখন আপনারা বুঝবেন যে আসলে এই মেয়েগুলা কেন মাঠে নেমে আসছে এবং এই মেয়েগুলা কেন মানে কাজ করতেছে মানুষের সেবায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখেন, আমরা যেহেতু স্বেচ্ছাসেবী, আমাদের একটা মানে পরিচিতি আছে, তো আমরা চাইলে কিন্তু 8-10 জন নর্মাল মানুষদের মতো চলাফেরা করতে পারি না। তো আমাদের স্বেচ্ছাসেবী যারা আছে মেয়েরা, প্রতিটা সংগঠনেই কিন্তু আপনার একটা স্বেচ্ছাসেবীদের জন্য ওভারঅল মানে সব দিক থেকে কিন্তু একটা সেফলি একটা মানে ব্যবস্থা থাকে, তাই না? আবার যে স্বেচ্ছাসেবী গুলো মাঠ পর্যায়ে কাজ করতেছে, তারা কিন্তু নিজেদের মার্জিত যে স্বভাব চরিত্র বা চলাফেরা সবকিছু কিন্তু একটা ভদ্রতার মধ্যে নিয়ে আসে। তারা কিন্তু রাস্তাঘাটে অভদ্রর মতো চলাফেরা করে না বা অভদ্রর মতো ভাষা ব্যবহার করে না। তারপরও তাদেরকে নিয়ে অনেক অনেক কথা বলে। কিন্তু এটাই শিক্ষা নেওয়া উচিত যে এই মেয়েগুলা কারো না কারো সন্তান, সে বাবার গর্বিত হওয়া দরকার যে তার মেয়ে একটা মানুষ হিসেবে কাজ করতেছে। মশিউর, আপনি মশিউর জন্য টাকা তুলতে গেছি আমরা, মশিউর হয়তো বা আমাদের কিছু লাগে না, মশিউর হয়তো বা আমাদের কিছু লাগে না, কিন্তু আমরা মশিউরের ভাই হয়ে গেলাম, আমরা মশিউরের বোন হয়ে গেলাম, কারণ ও বিপদে আছে। আর এই সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমরা যে মানুষগুলা গেছি, তারা আপনার অনেক ধরনের এই ব্যাড কমেন্টস এর শিকার হয়েছে, কিন্তু আমরা এগুলো গায়ে মাখি না। আমাদের সবচেয়ে বড় একটা গুণ, সেটা হচ্ছে যে আমরা কারো ব্যাড কমেন্টস গায়ে মাখি না, দুয়াটা মাথা আগায় নেই, কিন্তু এই ব্যাড কমেন্টস গুলো আমরা গায়ে মাখি না। শারিয়ার ভাই। আচ্ছা ভাইয়া, আমি একটা জিনিস কি, যে আমরা যখন একটা গাছ লাগাই, তো গাছটা বড় হয়ে আমাদের ফল দেয়, ঠিক আছে? মানে যেরকম কর্ম ওরকম আমরা ফল পাই, আমাদের কর্মই আমাদের জি, ফলের মূল কারণ। এখন এটা অবশ্যই। আহ হ্যাঁ, এখন এই যে আপনি এই 2016 থেকে 2024 পর্যন্ত, ঠিক আছে, এই যে এত বছর ধরে স্বেচ্ছাসেবী লাইনে আসলে আসলে যুক্ত আছেন, তো আপনি অনেক মানুষের সেবায় নিযুক্ত ছিলেন। তো আপনার যখন, আপনার হয়তো অনেকে জানে না যে আপনার মেয়ে, আই থিঙ্ক মাইশা, হ্যাঁ, ও হয়তোবা অসুস্থ ছিল। তো ওর হয়তোবা অপারেশনের ক্ষেত্রে প্রচুর টাকার প্রয়োজন হয়েছিল। ওই মুহূর্তে আর পুরো মুন্সিগঞ্জবাসী আপনার মেয়ের জন্য ডোনেশন কালেক্ট করছে, এই যেভাবে পারছে, ঠিক আছে? তো ওই মুহূর্তে আপনার কিরকম লাগছে? তখন কিন্তু আপনার প্রবাসী ছিলেন, আপনার শুধু বসে বসে দেখা ছাড়া কিছু করার ছিল না বলতে গেলে, শুধু ভাই, প্রার্থনা ছাড়া। প্রথমে প্রথমে হচ্ছে যখন নাকি আমি নিজে হাসপাতালে নিয়ে গেছিলাম, 25 দিন হাসপাতালে ছিলাম ঢাকা মেডিকেলে। তো আমার কাছে 15,000 টাকা ছিল, 15,000 টাকা ছিল, কিন্তু আমার মেয়ের যে সমস্যাটা, ওইটা প্রায় 5 লাখ থেকে 5.5 লাখ টাকা লাগবে, ডাক্তার আমাকে এই একটা থিংস দিয়ে দিছে।
যে ওর 3টা অপারেশন করা লাগবে। কিন্তু ও যেহেতু 3 দিনের মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর 3 দিনের মধ্যে হচ্ছে আপনার অপারেশন করতে হয়েছে, যার কারণে আপনার ইনফেকশন হয়ে গেছে। তো যে একটা অপারেশন মানে যেটাই একটাই হইলে হইতো, সেখানে 3টা লেগে গেছে। এইভাবে ওর ক্রমাগত ভাবে 7টা অপারেশন হয়েছে, 3টার জায়গায় 4টাই বেশি হয়ে গেছে। বারবার শিলি ফাইটে গেছিল, ইনফেকশন হয়েছিল। তো এটা নিয়ে আপনার যে 25 দিন আমি ছিলাম, 15,000 টাকা শেষ হয়ে আমার আপনার প্রথমে টাকাটা অনেক বড় একটা অ্যামাউন্ট হচ্ছে প্লাটিলেট তৈরির জন্য লাগছিল। আমি আমার পরিবার বা আমার আত্মীয় স্বজনের মধ্যে ওরকম কোনো ব্যাকআপ নাই যে যারা আমার পাশে এসে দাঁড়াবে, তাদের ওরকম অ্যাবিলিটি নাই। তো সর্বপ্রথম হচ্ছে রায়হান রাবি ভাই, আমি শ্রদ্ধার সাথে তার নাম নিতে চাই। রায়হান রাবি ভাই আমাকে কল করছে। সে আমার মেয়ের সার্বিক যে খবর নেওয়ার জন্য ফোন করছিল। তখন হচ্ছে ভাইজানে আমার কাছ থেকে যখন শুনছে, ভাই সাথে সাথে আমার পরিচয় গোপন রেখা একটা পোস্ট করছিল। তারপর থেকে মানে যে ভালোবাসাটা পাইছি আমি, আমার মেয়ে যে ভালোবাসাটা পাইছে মুন্সিগঞ্জবাসী থেকে, এটা আমি এখনো বলি। আমি উমরাতে গেছি দুইবারই কাবা শরীফের সামনে সবার জন্য আমি দোয়া করছি, এবং আমি সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। কারণ যে ভালোবাসাটা দিছে, এই ভালোবাসাটা হচ্ছে আপনার, ভাই আমি কল্পনাও করতে পারি না যে আমার পাশে সবাই এমন ভাবে দাঁড়াবে। আর যার ফলে আজকে সবার এই কল্যাণে আমার মাইশামণি আজকে সুস্থ সবল ভাবে হাসি খুশি আছে, চলাফেরা করতেছে এবং বেঁচে আছে। মানে আমার গায়ের পশম দাঁড়ায় গেছে, কারণ আমি আমার মেয়ের অপারেশন দেখছি তো আমার শরীর কাঁপতেছে এখন। তো মুন্সিগঞ্জে অনেক মানুষ, ছোট থেকে বড়, এবং আমাদের মানে অনেক গুণীজন যাদেরকে আমরা শ্রদ্ধা করি, অনেক ভাই মানে সবাই আমার পাশে ছিল। আপনার এরকম ভালোবাসা আমি কখনোই মানে পাইনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার পরিবার থেকে এই কথাটা বলছিল যখন আমার আরো ভালো লাগছে। যে তারা বলছিল যে প্রথম প্রথম তারা আমার পরিবার অনেকেই বলছে যে এগুলা করবি, নিজের লাইফে ফোকাস দে বা কাজ কর, ব্যবসা কি করবি, এটা নিজের লাইফে ফোকাস দে, এভাবে ছোটাছুটি করলে তো আর নিজে চলতে পারবি না। তো যখন নাকি আমার মেয়ের পাশে এই সব মানুষগুলা দাঁড়াইছে এবং চোখের পলকে আমার মেয়ের পাশে সবাই দাঁড়াইলো, আমার মেয়েটাকে আমি সুস্থ করতে পারলাম, তখন আমার পরিবার থেকে একটা কথা বলছে যে দেখ, এটা সত্যি কথা যে একটা মানুষ যদি মানুষের সাহায্য করে, আল্লাহ তারে সাহায্য করে। বলতেছে যে তুই মানুষকে এত বছর ধরে মানে রক্ত ম্যানেজ করে দিছ, এত এত বছর ধরে অন্যের একটা বাচ্চার জন্য টাকা কালেকশন করতে গেছেন ভিখারির মতো, দেখ তোর বাচ্চা সমস্যা হয়েছে, সবাই তোর পাশে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, এই কথাটা এটাই কিন্তু মানে আমি আমার সবচেয়ে গায়ের মানে দাঁড়িয়ে গেছি, এই জিনিসটা আমি অনুভব করতে পারছি পুরোপুরি আপনার ভিতরে ফিলিংসটা। বাই দিস, মানে এই যে ধরেন বন্যাত্মের জন্য টাকা কালেক্ট করার সময় ধরেন আজকে এক গ্রুপ সিপাহী পাড়া ধরেন কালেকশন করছে 5 টাকা 10 টাকা 100 টাকা, যে যেরকম পারছে দিচ্ছে। তো কালকে ধরেন অন্য একটা গ্রুপ গেছে, তো গ্রুপ যাওয়ার পরে কি হয় যে ওনারা বলে যে বন্যাত্ম করার জন্য হ্যাঁ দিছেন দিছেন ভাই কালকে দিয়েছি তো, ঠিক আছে। তো কিন্তু আসলে বিষয়টা কি যে আপনি তো কালকে দিচ্ছেন, ঠিক আছে, কালকে দিচ্ছেন 10 টাকা দিচ্ছেন। তো কালকে ধরেন কালকে যে টাকাটা দিচ্ছেন সমস্ত টাকা যে টাকাটা হচ্ছে, এটা তো কালকের একদিনের খরচ, একদিনে বর্ণাঢ্য একদিনের সেবাটা পাইছি। তো তারপরে দিন বর্ণাঢ্য কি করবো, ঠিক আছে। এই যে 1.5 মাস বা 1 মাস 1.5 মাস যেই বন্যাটার যে সময়টা, একদিন যে টাকাটা দিচ্ছেন, এটাতে কি বন্যার্থদের সমস্যাটা কি সমাধান হয়ে গেছে? না, এটা তো একদিনে খাবারের টাকা দিলে চলছে এক বেলা, তারপরে বাকি বাকি 3 বেলা কি খাবে ওনারা? এই জিনিসটা অনেকে জিনিসটা বোঝে না, আর যারা এই জিনিসটা বোঝে তারা জিনিসটার কি করে রিপিটিভলি টাকা দিয়ে যাচ্ছে। কালকে আজকে 10 টাকা দিচ্ছি, কি আজকে 10 টাকা দিন আমাকে কোনো দিকে কম হয়ে যাবো? ঠিক আছে, অনেকে বারবার দেয়, 3 বার 4 বার দেয়, ওই জিনিসটা ভালো লাগে। যারা এই জিনিসটা বোঝে না, আমি কালকে কি দিচ্ছি মানে বারবার দেয়, জিনিসটা ভালো লাগছে। আর আমি আসলে জিনিসটা কি যে আমি যখন ডোনেশন কালেক্ট করছি তখন আমি আসলে শিওর জানতাম না যে আসলে ওইটা আপনারই সন্তান, ঠিক আছে, আমি অনেক পরে জানছি। ভাই কারণ আমরা আসলে কি যে কাজ আমি, আমার কথা হচ্ছে যে কাজে বিশ্বাসী, বুঝছেন, এটা কি হলো না যে দেখে লাভ নাই, ফার্স্ট চেক করার দরকার নাই, এখন মূল টার্গেট যেটা ওইটা নিয়ে ঘুরে থাকতে হবে। একটা কাজ শেষ, এটা থেকে মুভ অন করে অন্য কাজে চলে যেতে হবে। ওইটাই ভাই, যারা যেখান থেকে মানে যেভাবে হোক, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে বা যেভাবে কষ্ট করছে, আমি সবার প্রতি কৃতজ্ঞ। এবং আমি সব সময় আমার মানে আমার মেয়েকে আমি, আপনাদের এই ভালোবাসার জন্য আমার মেয়েকে আমি মানে ডাক্তার বানানোর চিন্তা ভাবনা করতেছি। আমার পরিবার থেকে আমার মানে সহধর্মিনী, সেও বলছে যে ডাক্তার বানাবে, যাতে
এই অসহায় মানুষ যারা আছে তাদেরকে সেবা দিতে পারে আমার মেয়ে। এবং যেই আমার মুহূর্তে মেয়ের পেছনে যেই মুহূর্তে ভাই আমি দেখতে পাচ্ছি যে পুরো মুন্সিগঞ্জবাসী আপনার মেয়ের জন্য ঝাঁপায়া পড়ছে। মুন্সিগঞ্জের যত যে তরুণ সমাজে যে পোলাপানগুলো আছে যারা এই বিষয়টা জানছে, তো এত পরিমাণ মানুষ আর কি টাকা তুলতেছে আমার নিজের চোখের সামনে যে ধরঙ্গা কলেজে দেখছি এই যে এই কোনো এক গ্রুপ বা রাস্তায় দেখছি এই কোনো এক গ্রুপ আমরা কাটাখালী কলেজেও গেছি, মানে সব জায়গা থেকে দেখতেছি কালেকশন হচ্ছে। যখন আমি দেখছি যে আপনার মেয়ের অপারেশনের টাকাটাকে সবাই একসাথে একত্র হইয়া জিনিসটা জড়ো করে মানে একটা অ্যামাউন্ট তৈরি করতে পারতেছে, মানে তখন আমার ভিতরে কি আমি ভালো আরেকটু মোটিভেট হয়েছি সমাজ সেবার প্রতি, যেন আমি যদি মানুষের উপকার করি আমার বিপদ মানুষ আসবো, আমি তাহলে রাইট ট্র্যাকে হাঁটতেছি। যেহেতু এই মাইশা এই সাপোর্টটা পাইছে, একদিন যদি আমারও সমস্যা হয় তাহলে আমি এই সাপোর্টটা পাবো, তখন আমি আরো বেশি ধরতে গেলে একটু বেশি মোটিভেট হচ্ছি। না আসলে সমস্যা বা আসলে মন্দ কিছু না, আমি যদি ভালো করি দশজনের তো দশজনে স- আমারে ভালো করবে আমার। সবচাইতে সবচাইতে ভাইজান, সবচাইতে আমার মনে রাখার যে বিষয় সেটা হচ্ছে মুন্সিগঞ্জ সদর থেকে শুরু করে আমি সিরাজদি খান, টঙ্গিবাড়ি, মানে ওইখান থেকে অনেক মানে ভালো একটা ইয়া পাইছি এবং আমার মেয়ের প্রতি ভালোবাসা পাইছি। বিশেষ করে টঙ্গিবাড়ি রক্তদান সংস্থা, সিরাজদি খান থেকে বিক্রমপুর রক্তদান সংস্থা পরিবার, এবং মানে ওইখান থেকে আমি পেশার মুন্সিগঞ্জ সদরে তো সবাই আমি মানে কি বলবো যে অনেকেই আমার মেয়ের পিছনে ঝাঁপায় পড়ে গেছিল আপনার। তারপর ঢাকা, ঢাকা থেকে হচ্ছে মানে আপনার কয়েকটা সংগঠন আমার সাথে সরাসরি যুক্ত হয়েছিল, আমাদের হাসপাতালে গেছিল আমার মেয়েকে দেখতে। তো এই যে আমি বলবো যে বললাম যে আপনার নাম প্রকাশ করা বা এটা যাই হোক, কে ছিল কে ছিল না কতজন ছিল সেটা মানে সেটা না, আমি বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার মেয়ের পাশে ছিল, মানে 1 টাকা দিয়ে সাহায্য করছে বা টাকা দিতে পারে নাই সে কালেকশন করছে, এই আমি সবাইকে মানে আমি যতদিন বাঁচবো সবার প্রতি আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা সেটা আমার থাকবে। এবং আমি এটা মনে রাখবো, এই জন্য আমি যতদিন বাঁচবো আমি মানুষের সেবায় কাজ করে যাব। আমার যতটুকু আমার অ্যাবিলিটি আছে, আল্লাহ আমার যতটুকু সামর্থ্য দিছে, আমি ততটুকু দিয়ে চেষ্টা করব, কখনো পিছু হাঁটবো না ইনশাল্লাহ। বা মানবিক কাজ থেকে আমি পিছু হাঁটবো না, এবং সবার আচ্ছা প্রতি আমার ভাইয়া, দোয়া করি তাহলে আমি। আমরা আমাদের গল্প আড্ডা অনেক হলো। তো এখন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি এরকম একটা পয়েন্ট বলুন যেই পয়েন্টের উপরে ভিত্তি করে আসলে বাংলাদেশের উন্নয়ন করা সম্ভব, মানে বাংলাদেশের উন্নয়ন করতে আপনি কোন জিনিসটা বাইছে নেবেন, যেটা আপনার বলা হয়েছে আপনি মিথুন, তুমি এই জিনিসটা তুমি তুমি একটা সমস্যা বলো যেটা আমরা বড় মাত্র পরিবর্তন করে দেবো, ঠিক আছে, এরকম যদি একটা ক্ষমতা থাকে যে আপনি একটা জিনিসের সংশোধন করতে পারবেন, ওই জিনিসটা আপনি কি পাইছেন? সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি বলবো সততা। আপনি আহ যে যে মানে এটা আমি রাজনৈতিক বিষয়টা যেহেতু, তো আমি একটা স্বেচ্ছাসেবী হিসাবে আমার যেটা ওপিনিয়ন সেটা হচ্ছে যে যারা যে দায়িত্বে আছে তারা যদি শতভাগ সততা ধরে রাখতে পারে তাহলে সবকিছুতে উন্নয়ন করা সম্ভব। সততার যেটা এখন এটার মধ্যে মূল যে বিষয়গুলা সেটা হচ্ছে আমি স্বেচ্ছাসেবী হিসাবে যেটা আমি একটা মেসেজ দিতে চাই সবাইকে, যদি দিতে চাই সেই ক্ষেত্রে আপনার প্রতিটা সমাজে যারা আছে, গুণীজনেরা যারা আছে বা সমাজের দায়িত্বপ্রাপ্ত যারা আছে, প্রতিটা সমাজে যদি আপনার যে মাদক থেকে শুরু করে সার্বিক সমাজটা সুন্দর রাখার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষা ব্যবস্থা মানে শিক্ষার সুব্যবস্থা নিশ্চিত করা, যারা অসহায় আছে, অসহায় একটা পরিবার যারা বিত্তবান আছে তাদের সেই বিত্তবান পরিবারগুলা অসহায় পরিবার খবর রাখা, তারা মানে ঈদে তারা তারা কি খাচ্ছে কিনা, তাদের ছেলে মেয়ে এতিম যারা আছে তাদের ছেলে মেয়ে জামা কাপড় পরতেছে কিনা, নতুন জামা কাপড়, ওই বিত্তবান ব্যক্তিগুলো তাদের খবর রাখা, এলাকার মধ্যে সুন্দর ছোটদের ছোটদেরকে ওরকম শিক্ষা দেওয়া যে বড়দেরকে সম্মান করতে হবে, এবং ছোটদের জন্য মাঠের ব্যবস্থা করে দেওয়া। এখন সবচেয়ে আমাদের যে আহ, বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বাচ্চাদের মানে সবাই মোবাইলের মধ্যে আসক্ত হয়ে যাইতেছে, মানে সবাই মোবাইলে গেমিং এর মধ্যে আসক্ত হ্যাঁ হয়ে ভাই, যাচ্ছে, বুঝে দিচ্ছি। যার কারণে কিন্তু আমাদের আমাদের মধ্যে সুশিক্ষার যে চর্চাটা সেটা কিন্তু ক্রমাগত ভাবে কমে যাচ্ছে। কেন? এটার কারণ, মূল কারণ হচ্ছে আমাদের মাঠ বিলীন হয়ে যাচ্ছে। তো এলাকার যারা বিত্তবান ব্যক্তি আছে তারা এটা নিশ্চিত করতে হবে যে এলাকার মধ্যে একটা মাঠ যেখানে সবাইকে খেলার প্রতি আগ্রহ করতে হবে, মাদক থেকে দূরে রাখার জন্য। তো এইভাবে যদি আমরা প্রতিটা সমাজে আমরা এটা নিশ্চিত করতে পারি এই বিষয়গুলা, তাহলে দেখবেন নিজেদের সমাজটা যদি ভালো থাকে, এই আস্তে আস্তে করে পুরো দেশটাই ভালো হয়ে যাবে।
প্রতিটা সমাজের থেকে এই দেশটা এই ভালো একটা কাজে ইয়ে হবে। আর সবচেয়ে যে বিষয়টা যে আমি বললাম সততা, এই সততাটা যদি আপনি খুঁজতে চান তাহলে আমার মাঝেও নাই, দেখবেন পুরোপুরি ভাবে নাই। আবার দেখবেন যারা অনেক বড় বড় দায়িত্বে আছে তাদের মধ্যে পুরোপুরি নাই, আছে আবার পুরোপুরি নাই, বা থাকলেও তাকে সৎভাবে কাজ করতে আরেকটা পক্ষ দিচ্ছে না। এরকম ভাবে চলতেছে, কিন্তু সৎ থাকা দরকার। সৎ থাকলে আমরা যদি প্রতিটা পয়েন্টে সৎ থাকি তাহলে অবশ্যই এই বাংলাদেশ উন্নত করা সম্ভব, আমি এটা মনে করি। এখন বাংলাদেশ সময় 11টা, রাত 11:40। সৌদিতে এখন কয়টা বাজে? আমাদের এখানে হচ্ছে আপনার 3 ঘন্টা, আপনাদের এখান থেকে 3 ঘন্টা কম, মানে 8টা 46 বাজে। মানে এখন কি আপনাদের কি সন্ধ্যার সময় এরকম কিছু, মানে এই যে সন্ধ্যার পরের সময়? না না, আমাদের হচ্ছে 8টা 46 বাজে, রাত 8টা 46। আপনাদের মানে ওইখান থেকে তিন কম ঘন্টা কম। কম বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ কম হ্যাঁ, তিন আছে। ঘন্টা কম। দর্শক যখন এই ভিডিওটা আর কি দেখবো, তখন ওরা দেখবো বাংলাদেশ সময় রাত 8টা বাজে। আমি তো বারবার মুখে হাত হ্যাঁ দিতেছি, কারণ ওরা ঘুম ঘুম পেতেছে। যাক, লাইভটা অনেক বড় হয়েছে, আমরা অনেক কিছু শুনলাম। আহ মিঠুন ভাই প্রবাসে আছেন, নিজে খেয়াল রাখবেন, ঠিক আছে? ব্যথা পায়েন না, দুটো দোয়া মেয়ে আছে। করবেন ভাইজান। হ্যাঁ, ওদের কথা চিন্তা করে হলেও সেফ, ঠিক আছে? আর আপনি খুব লাকি, আল্লাহ তাআলা তাদের কন্যা সন্তান দেন যাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, ঠিক আছে? তো আমি আপনার উপরে সেই আল্লাহ তাআলা হিসেবে খুবই সন্তুষ্ট। লাকি, এবং হ্যাঁ, আর ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে প্রবাস জীবনটা, মানে আমি বলবো যে প্রবাসে যারা আসে তারা যেন মন ভরে ঘুমায় আসে, কারণ প্রবাসে এসে ঘুমানো যাবে না, ঘুম আসবে না। এবং মানে যত শখ আহ্লাদ গুলো আছে সব যেন বিসর্জন করে রাখে আসে বাংলাদেশে। আর সবচেয়ে বড় মিস করতেছি আপনাদেরকে, যে আপনাদের সাথে একসাথে কাজ করতে পারতেছি না, এটা আমার সবচেয়ে বড় কষ্টের বিষয়। আর দ্বিতীয় ইনশাআল্লাহ হচ্ছে দেখতে পারবেন বাংলাদেশ যদি ইনশাআল্লাহ। ভালো না থাকে, বাংলাদেশ যদি ভালো না থাকে, বাংলাদেশ খারাপ থাকলে প্রতিটা প্রবাসী খারাপ থাকবে। কারণ প্রতিটা প্রবাসী কাজ শেষ করে আইসেই নিউজ ফিড গুলা চেক করে যে আমার বাংলাদেশ ভালো আছে কিনা, বাংলাদেশে সবাই ভালো আছে কিনা। তো এটাই আর কি প্রবাসীদের কষ্ট। যাক, মিঠুন ভাই তাহলে ভালো থাকবেন, নিজের শরীরের যে দিকে অবশ্যই। আর খেয়াল রাখবেন। তো আমি আহ, অসংখ্য, আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের আমরাও হাসবো এই প্ল্যাটফর্মকে, এবং বিশেষ করে আমাদের সম্মানিত হোস্ট আলামিন শাহরিয়ার ভাইকে, না যে না এত ভাই, সুন্দর অতটা একটা ভালো বলছি না আমি প্রোগ্রাম, আসলে। এত সুন্দর, না না, এত সুন্দর একটা প্রোগ্রাম আপনারা আসলে, আমরা সব সময় নিজের মনের ভাবগুলা প্রকাশ করতে পারি না। তো এই যে মনের ভাব প্রকাশ করা বা কাউকে মেসেজ পৌঁছায় দেওয়া, এটার জন্য যে আপনাদের এই প্রোগ্রামটা খুবই চমৎকার, এবং আমি সাধুবাদ জানাই। আর হচ্ছে যারা আমাদেরকে দেখবে আহ শুরু থেকে শেষ পর্যন্ত, বা এখন যারা দেখবে, পরবর্তীতে যারা দেখবেন প্রবাস প্রবাস থেকে বা বাংলাদেশ থেকে যারা দেখবেন, সবাইকে আমি অগ্রিম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং পাশাপাশি আহ্বান জানাই যে আপনাদের নিজ থেকে যতটুকু পারেন অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। 1 টাকা পারেন, 10 টাকা পারেন, 100 টাকা পারেন, যারা যেভাবে পারেন একটা মানুষকে সাহায্য করে যাবেন, এবং মানুষের সাহায্যে আগে আসবেন, এবং মুমূর্ষু রোগীর রক্তের যোগান দিবেন, পাশাপাশি নিজেরা রক্তদান করবেন। তো এই বলে আমি আবার আমার মানে আপনার ইয়েটা শেষ করতেছি। অসংখ্য ধন্যবাদ স্যার আলামিন ভাই, আপনার আমাকে সুযোগ আপনার করে দেওয়ার জন্য। ব্যস্ততার মাঝে যে আপনি আমাদের সময় দিতে পেরেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বিশ্রামের প্রয়োজন, আপনি তাড়াতাড়ি ঘুমায় পড়েন, ঠিক আছে? আপনার কাছে রিকোয়েস্ট। দোয়া তো করবেন। তো আজকের জন্য এই পর্যন্ত আছেন হবে মনু। ভাইয়া। দেখা হবে অন্য কোনো পর্বে, বা জি, কথা হবে। মেসেঞ্জারে কল অবশ্যই। দিন মাঝে মাঝে, ঠিক অবশ্যই আছে? সবাই ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন আলামিন শারিয়ার ভাই, এবং আমরাও হাসবো প্ল্যাটফর্ম অনেক দূর আগায় যাক। আমরা কেউ কারো প্রতিযোগী না, আমরা বন্ধুত্ব, বন্ধু প্রতিম একটা সংগঠন হয়ে সবাই সবার সহযোগী হিসেবে আমরা আগায় যাব এই সুন্দর একটা সমাজ বিনির্মাণে, এবং সুন্দর একটা দেশ বিনির্মাণে। তো এ বলে আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন ভাইয়া। বাই। আল্লাহ জি, হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।